আর একটা আধুনিক পর্যায় সারণী। মেন্ডেলিভের পর্যায় সারণী কি অনুসারে সাজানো ছিল? পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্বও বলতে পারি। এটা কার অনুসারে? মেন্ডেলিভ। আর আধুনিকটা কি অনুসারে সাজানো ছিল? পারমাণবিক ক্রমাঙ্ক, তাই তো। আর একটা পর্যায় সারণী শুন, আর একটা হচ্ছে দীর্ঘ পর্যায় সারণী। দীর্ঘ পর্যায় সারণী, দীর্ঘ পর্যায় সারণীতে নিলস বোরের নাম আছে। নিলস বোর নাম শুনেছিস? রাদারফোর্ডের মডেলের পর ছিল ক্লাস 9-এ, মনে আছে তো ভালো, না মনে আছে তো আরো ভালো, ঠিক আছে। নিলস বোর, ঠিক আছে। দীর্ঘ পর্যায় সারণী শুন, শুধু পর্যায় সারণী যেটা মেন্ডেলিভের পর্যায় সারণী আমরা বলি, সেইটা কি অনুসারে সাজানো ছিল? পারমাণবিক ভর। আধুনিকটা কি অনুসারে সাজানো ছিল? পারমাণবিক ক্রমাঙ্ক। আর দীর্ঘ পর্যায় সারণী ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে সাজানো হয়েছে। ইলেকট্রন দেখ, তিনটা পর্যায় সারণী কি অনুসারে সাজানো হয়েছিল? প্রথমটা কি অনুসারে সাজানো হয়েছিল? পারমাণবিক, তারপর একটা পারমাণবিক, তারপর একটা হচ্ছে ইলেকট্রন। প্রথমটাতে কোটা পর্যায়, কটি শ্রেণী? 7টা পর্যায়, 8টি শ্রেণী। আধুনিক পর্যায় সারণীতে কটি পর্যায়? 9টি শ্রেণী। দীর্ঘ পর্যায় সারণীতে কটি পর্যায়, কটি শ্রেণী? 18টা। একটু ভালো করে লক্ষ্য কর, মেন্ডেলিভের পর্যায় সারণী আর দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর কত গ্যাপ আছে? 10 গ্যাপ আছে। এর 7টা পর্যায়, এর 8টা পর্যায়, এর কোটা পর্যায়, এই শ্রেণী, সরি 8টা শ্রেণী, আর ওর কোটা শ্রেণী? 18টা শ্রেণী। কোটা বেশি আছে দীর্ঘ পর্যায় সারণীতে, 10টা। মনে রাখবি এবারে, হ্যাঁ। ইলেকট্রন বিন্যাস করতে তো জানিস? ইলেকট্রন বিন্যাস করতে এতদিন শিখেছি, সে 2, 8, 1 ওইরকম করে। এই দিকে আমরা পড়াচ্ছি একটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণী, আর এইদিকে আমরা পড়াচ্ছি দীর্ঘ পর্যায় সারণী। ইম্পর্টেন্ট জায়গা চলছে, মন দিয়ে শুনবি। এনার্জি আসছে না, কিন্তু আনতে হবে। কি দেখায়নি? মেন্ডেলিভের পর্যায় সারণী, আর এটা হচ্ছে দীর্ঘ পর্যায় সারণী। মনে রাখবে। এইটাতে পর্যায় কিভাবে চিনব আমরা? কক্ষপথের সংখ্যা, ভালো করে শুনবি, কক্ষপথের সংখ্যা, এইটাই হচ্ছে পর্যায়, ঠিক আছে। শ্রেণী কি করে চিনব আমরা? শ্রেণী হচ্ছে শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা। কি বললাম ভালো করে শুন, মেন্ডেলিভের পর্যায় শ্রেণীতে পর্যায় কোনটা? কক্ষপথের সংখ্যাটাই পর্যায়। আর শ্রেণী কোনটা? শেষ কক্ষপথের ইলেকট্রনের সংখ্যা, কোটা ইলেকট্রন আছে। কিন্তু দীর্ঘ পর্যায় সারণীতে পর্যায় কোটা থাকে? 7টাই পর্যায় থাকে। এইটাতে কোটা পর্যায় থাকে? তাহলে ইয়ার যেমনভাবে চিনব পর্যায়, ইয়ারও একই রকমভাবেই চিনব। জোটা কক্ষপথ তোটা পর্যায়, ইয়ার জোটা কক্ষপথ তোটা আবার পর্যায়, ইয়ার জোটা কক্ষপথ। কেন বলছি? কেন ইয়ার 7টা পর্যায়, ওরা একই তো, কিন্তু ইয়ার পরিবর্তনটা হচ্ছে শ্রেণীতে। শ্রেণীতে ভালো করে শুনবি, শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা একই। শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, কিন্তু 2-এর বেশি হলে কত যোগ করতে হবে? 10 কেন যোগ করতে হবে বুঝতে পেরেছিস? ক্লিয়ার হয়েছে কিনা? তাহলে পর্যায় কি বললাম? কক্ষপথের সংখ্যাটাই পর্যায়, আর শেষ কক্ষপথে যেটা ইলেকট্রন থাকবে সেইটা হচ্ছে ওর
আর ওর পর্যায় তো একই রকমভাবে, কিন্তু কীটা আলাদা, শুধু 2-এর বেশি হলে 10 যোগ। এইবারে শুনবি মন দিয়ে, এইটা তো হচ্ছে নিয়ম। আরেকটা বলা হয় নাই, এইটা রোমান হরফে লিখতে হবে। কোন হরফে? এইবার আমি বললাম সোডিয়ামের অবস্থান বলো পর্যায় সারণীতে। পরীক্ষায় প্রশ্ন পড়েছে সোডিয়ামের মেন্ডেলিফের পর্যায় সারণী অনুযায়ী অবস্থান নির্ণয় করো। সোডিয়ামের কত? 11। ইলেকট্রন বিন্যাস করলে 2,8,1 এর পর্যায় কটা হবে? কি লেখা আছে? কটা কক্ষপথ আছে? তাহলে পর্যায় 3। এইটি রোমান হরফে লিখতে হবে কি? লিখতে হবে না, দরকার নেই। শ্রেণী, শ্রেণী কি লেখা আছে? শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা। শেষ কক্ষের ইলেকট্রন কত? তাহলে শ্রেণী কত হবে? 1। কোন হরফে লিখতে হবে? বুঝতে পারিস কি? এটা কোন অনুসারে হলে? মেন্ডেলিভের পর্যায়। এবারে যদি বলে দীর্ঘ পর্যায় সারণীতে, দীর্ঘ পর্যায় সারণীতে এইটারই পর্যায়, পর্যায় কত হবে? দেখ, সেম সেম, তাহলে পর্যায় কত হবে? শ্রেণী কত হবে? 1 + 10 1। এইটা কি রোমান হরফে লিখতে হবে? এটা রোমান হরফে না লিখলে হবে। বুঝতে পারছিস কোনটা রোমান হরফে লিখতে হবে? মেন্ডেলিভের পর্যায় সারণী। বুঝতে পারছিস কি? এইবারে সোডিয়াম বাদ দিয়ে আমরা নিলাম ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের কত হয়? তাহলে ভাঙলে কত হবে? 2, 8, 2। কোটা কক্ষপথ আছে? তাহলে পর্যায় কত হবে? ওরা পর্যায় তো 3ই হবে, পর্যায় নিয়ে কোনো চাপ নাই। শ্রেণী, শ্রেণী হচ্ছে শেষ কক্ষের, শেষ কক্ষে কোটা ইলেকট্রন আছে? তাহলে শ্রেণী 2 হবে। রোমান হরফে লিখতে হবে, ঠিক আছে? এইটাতে শ্রেণী কত হবে? 2 হবে। কি লেখা আছে? 2-এর বেশি হলে 10 যোগ করতে হবে। ক্লিয়ার হয়েছে? ম্যাগনেসিয়াম বাদ দিয়ে আমরা নিলাম অ্যালুমিনিয়াম। দুই, 8, 3, তাই তো? কোটা কক্ষপথ? তাহলে পর্যায় 3। শ্রেণী কত? 3। রোমান হরফে 3 লিখতে হবে। এইটা তো পর্যায় কত? 3। শ্রেণী কত? পর্যায় 3, শ্রেণী 3। 3 যুক্ত 10 কি লেখা আছে? 2-এর বেশি বটে নাই, সেই জন্য 10 যোগ করতে হলো। তাহলে কত হবে? কেটে ক্লিয়ার হয়েছে? এবারে সবগুলো করানোর কোনো মানে হয় না, আমি করে দিচ্ছি। 17 Cl, তাহলে হচ্ছে 2, 8। পর্যায় কত? পর্যায় হচ্ছে 3 আর শ্রেণী 7। রোমান হরফে লিখতে হবে, তাই তো? এইটা তো পর্যায়ের কত শ্রেণী বল? পর্যায় 17। 7 + 10 কত হবে? 17। কেন 10 যোগ করতে হলো রোহিত? 2-এর বেশি, সেই জন্যে এইটা 2-এর বেশি, সেই জন্য 10 যোগ করতে হলো। হ্যাঁ, ক্যালসিয়াম, ক্যালসিয়ামের 20। 2, 8, 2। পর্যায় কত? 3, 4। শ্রেণী 2। এটা তো বল পর্যায় কত, শ্রেণী কত? পর্যায় 4, শ্রেণী 2।
এটা কোনো ব্যাপার না যদিও, ঠিক আছে। এইটি কিন্তু রোমান হরফে মাস্ট, রোমান হরফে না লিখলে নাম্বার পাবিনি, লিখতেই হবে। লজিক ও করেছিল, রোমান হরফে করেছিল, লিখতে হবে। তাহলে আর এগুলো করে দেখানোর দরকার আছে কি? এই প্রশ্নগুলো কিভাবে দেই, অনেকগুলো দিয়ে দিল, বলল সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, এই তিনটা মেন্ডেলিফের পর্যায় সারণীর অনুযায়ী পর্যায় ও শ্রেণী নির্ণয় করো। বুঝতে পারলে প্রশ্নটা? যে কোনো তিনটা মৌল দিল, তিনটা মৌলকে বললো মেন্ডেলিফের পর্যায় সারণী অনুসারে পর্যায় আর শ্রেণী লিখো। দিতে পারে 1 নম্বর হবে। 2 নম্বর কি বলতে পারে, তিনটা মৌলক দিল, নি বলবে মেন্ডেলিফের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করো, মানে সেই পর্যায় আর শ্রেণী বের করতে হবে। বুঝতে পেরেছিস কিনা? কোনো অসুবিধা নেই তো? যে কোনো মৌলের, শুনবি রে, যে কোনো মৌলের কোনো ধর্মটা নির্ভর করে ইলেকট্রন বিন্যাসের উপর। কি বললাম শুনবি মন দি, যে কোনো মৌলের ধর্ম নির্ভর করে কার উপর? ইলেকট্রন বিন্যাস করব, নি শেষ কক্ষপথের যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রন সংখ্যা দেখে আমরা বিচার করব কোন মৌলের ধর্ম কেমন হবে। সেইটা বিচার হয় কি দ্বারা? ইলেকট্রন বিন্যাস করব, দিয়ে বিন্যাস করে শেষ কক্ষপথের ইলেকট্রনটা দেখব। বুঝতে পারছিস কিনা? শেষ কক্ষপথের ইলেকট্রনটা দেখব, নিয়ে বিচার করব। তাহলে মৌলের ধর্মটা কি কিসের উপর নির্ভর করে? ইলেকট্রন বিন্যাস, নিয়ে শেষ কক্ষপথের ইলেকট্রন। যেমন ইয়ার দেখ 2, 8, 1, শেষ কক্ষপথে কটা ইলেকট্রন? তার মানে ধাতু বটে কিনা? কি দেখি বুঝলাম আমরা? তার মানে ইলেকট্রন বিন্যাস ইম্পর্টেন্ট কিনা? ইলেকট্রন বিন্যাসের দ্বারাই তো আমরা বুঝতে পারছি শেষ কক্ষপথে কত ইলেকট্রন আছে, আর সেটা দ্বারা আমরা বুঝে যাচ্ছি ধর্মটা কি, ধর্মটা কীরকম ধর্ম। ইয়াকে দেখেছিস কোথাও? কত হয়? 2, 8, 7। ধাতু না অধাতু? যে করেছিল ধাতু না অধাতু? অধাতু। কি করে বুঝলাম আমরা? শেষ কক্ষপথের, মানে ইলেকট্রন বিন্যাসের দ্বারাই আমরা কোনো একটা মৌলের ধর্মকে চিনতে পারি, তাই তো? প্রথম মৌলগুলো আমরা কেউ পড়েছিলাম, হা, লি, না, কে, রুবি, দরকার নেই, এতদূর পড়েছিলাম তো। হাইড্রোজেন কত ছিল? এদিকে দেখ, ইয়ার তো শেষ কক্ষপথে একটাই ইলেকট্রন। ইয়ার কত? ইয়ার কত? ইয়ার কত? এটা থাক, এটাই দেখ, শেষ কক্ষপথে সবার কোটা করে ইলেকট্রন আছে, তার মানে সবার ধর্ম প্রায় একই হবে কিনা? কি করে দেখি বুঝলাম? ইয় ধাতু, ইয় ধাতু, ই ধাতু লয় যদিও ব্যতিক্রম, কিন্তু ই ধাতু, ই ধাতু, ই ধাতু, সবাই তো ধাতু, শেষ কক্ষপথের ইলেকট্রন দ্বারা বুঝিয়ে যাচ্ছি। তার মানে যদি প্রশ্ন আসে মৌলের রাসায়নিক ধর্ম কার উপর নির্ভর করে? ইলেকট্রন বিন্যাস শেষ কক্ষপথের ইলেকট্রন, শেষ কক্ষপথের ইলেকট্রন, মনে রাখবে ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে ধর্ম। যদি প্রশ্ন আসে যে প্রথম মৌলের এই যে, বা এরকম যদি না দেই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের ধর্ম প্রায় একই হয় কেন? শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, কেননা রাসায়নিক ধর্ম কার উপর নির্ভর করে? ইলেকট্রন বিন্যাস করে শেষ কক্ষপথের যে ইলেকট্রন তার উপরে। এদের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, তাই এদের ধর্মটাও কি হবে? রাসায়নিক ধর্ম একই হবে। ক্লিয়ার হয়েছে কি? ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। আমরা তারপর পড়েছিলাম আইসোটোপ। আইসোটোপ যেমন যেমন দেখ, আইসোটোপের যদি কেউ 9-এ পড়ে থাকিস, দেখ 1H1 একটা আইসোটোপ ছিল, 1H2 আরেকটা আইসোটোপ ছিল, 1H3 আইসোটোপ ছিল। দেখ তিনজনেরই কোন সংখ্যাটা কি? প্রোটন সংখ্যা একই বটে,
এই তিনজনকে পরস্পরের কি বলবো? আইসোটোপ। ইয়াদের প্রোটন সংখ্যা 1, ইলেকট্রন সংখ্যা কত? একই হবে। ইলেকট্রন বিন্যাস করলে তাহলে ইয়াদের রাসায়নিক ধর্ম একই হবে না আলাদা হবে? হবে একই। নেক্সট শুন, কার্বনের নাম শুনেছিস? 12, 13, 14। 6C12, 6C13, 6C14। ঠিক আছে, এদের কোন সংখ্যাটা কি? প্রোটন সংখ্যাটা একই। প্রোটন সংখ্যা একই মানে কোন সংখ্যা কি? কোনো বুঝতে পারছিস? কোন সংখ্যাটা কি? নিচের সংখ্যাটা প্রোটন বলে না, প্রোটন সংখ্যা একই, আর নিচেরটাকে ইলেকট্রন সংখ্যাও তো বলে। তার মানে এদের ইলেকট্রন সংখ্যাও, ইলেকট্রন বিন্যাস করলে তিনজনের একই আসবে কিনা? তার মানে এই তিনজনের কি ধর্মটা একই না আলাদা? ইয়াদের তিনজনের ধর্ম একই, তাই তো? এদের তিনজনের ধর্ম একই। তাহলে আইসোটোপগুলি ধর্মে ভিন্ন হয় না অভিন্ন হয়? আইসোটোপগুলি ধর্মে অভিন্ন হয়। মনে রাখবি, এগুলো একটা একটা করে শর্ট করা যাবে। আইসোটোপগুলি ধর্মে কি হয়? কারণ বলে দিয়েছি, প্রশ্ন পড়তে পারে, কঠিন ঘুরায় প্রশ্ন করলে এই প্রশ্নগুলো পড়বে, সেই জন্য বলছি মন দিয়ে শুনবি। আইসোটোপগুলো ধর্মে অভিন্ন হয় না ভিন্ন হয়? কারণ লিখতে পারবি যে রাসায়নিক ধর্ম কিসের উপর নির্ভর করে? ইলেকট্রন সংখ্যা বা ইলেকট্রন বিন্যাসের সংখ্যাও লিখতে পারি, ইলেকট্রন বিন্যাসও লিখতে পারি। তো এদের তিন আইসোটোপগুলার ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে এদের ধর্ম কী হবে? একই হবে। ক্লিয়ার হয়েছে কিনা? কোনো অসুবিধা নেই তো? এবারে বলতো পারমাণবিক ভর অনুসারে কে সাজাইছিল? এক মিনিট মেন্ডেলিভ কি অনুসারে সাজাইছিল? পারমাণবিক ভর অনুসারে। আর আধুনিক সূত্রটা, আধুনিক পর্যায় সারণী কি অনুসারে সাজাইছিল? পারমাণবিক বা প্রোটন সংখ্যা লিখতে পারি, পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী সাজাইছিল। বা এর অপর নাম কি? পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, এলে অনেকগুলো নাম ছিল না পারমাণবিক ক্রমাঙ্কের। তাহলে আধুনিক পর্যায় সারণী পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী সাজাইছিল। ইয়াদের তিনজনের পারমাণবিক ক্রমাঙ্ক একই বটে কিনা? একই বটে কিনা? ইয়াদের তিনজনের একই বটে কিনা? তার মানে ইয়াদের তিনজনকে আধুনিক পর্যায় সারণীতে একই স্থানে দেওয়া দরকার। শূন্য কি বললাম ভালো করে শুন। আধুনিক পর্যায় সারণী কি অনুসারে সাজিয়েছিল? পারমাণবিক ক্রমাঙ্ক অনুসারে। ইয়াদের তিনজনের পারমাণবিক ক্রমাঙ্ক একই, তার মানে ইয়াদের ধর্ম একই। তাহলে ধর্ম যদি একই হয় তাহলে একই স্থানে রাখো বা একই ইয়াতে রাখো, একই শ্রেণীতে। বুঝতে পারছিস কিনা? একই শ্রেণীতে রাখা দরকার ছিল কিনা? একই স্থানে রাখা দরকার। সেই জন্যেই আইসোটোপের অপর নাম সমস্থানিক। আইসোটোপের অপর নাম হচ্ছে সমস্থানিক। 9-এ কোনো না কোনো জায়গাতে ছিল আইসোটোপ বা সমস্থানিক কাকে বলে, ওটার মানেটা হয়তো তখন তোরা বুঝতে পারিস না সমস্থানিক কেন লেখা আছে। যদি প্রশ্ন আসে আইসোটোপগুলিকে একই স্থানে রাখা হয়েছে কেন? আইসোটোপগুলোর কি একই? পারমাণবিক ক্রমাঙ্ক মানে রাসায়নিক ধর্ম একই। আধুনিক পর্যায় সারণী কি অনুসারে সাজিয়েছিল? তাহলে যেহেতু এদের ধর্ম একই, তাহলে এদিকে একই স্থানে রাখা দরকার, রাখেওছে অবশ্য, ঠিক আছে। তাহলে যেহেতু রাখিছে সেই জন্য এদিকে কী বলবো আমরা? আইসোটোপগুলোকে সমস্থানিক, কেননা একই স্থানে রাখা হয়েছে। ক্লিয়ার হয়েছে কি? দীর্ঘ পর্যায় সারণীর 1 নম্বর শ্রেণীটাকে কি বলা হয়? 1 নম্বর শ্রেণীটাকে কি বলা হয়? ক্ষার ধাতু। 1 নম্বর শ্রেণীটাকে বলা হয় ক্ষার ধাতু। যদি এরকম প্রশ্ন দেই নেই একবার পরীক্ষায়, ঠিক আছে, কিন্তু যদি দেই
যে 1 নম্বর শ্রেণীগুলোকে ক্ষার ধাতু বলা হয় কেন? 1 নম্বর শ্রেণীর মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয় কেন? কোন শ্রেণীরগুলোকে বলা হয়? 1 নম্বর শ্রেণীগুলো। যদি প্রশ্ন পড়ে কেন বলে, কেননা এই যে ধাতুগুলো আছে না 1 নম্বর শ্রেণীতে, 1 নম্বর শ্রেণীতে নামগুলো কি কি মনে আছে? হা, লি, না, কে, রুবি ছুঁয়ে ফেলেছে। এই যে এই ধাতুগুলা যে অক্সাইড হয়, অক্সাইড মানে কি? অক্সিজেন যুক্ত থাকে। নামটা দিয়েছে অক্সাইড মানে অক্সিজেন যুক্ত থাকবে। হাইড্রোক্সাইড মানে হাইড্রোজেন যুক্ত থাকলে হাইড্রাইড হয় না? ও এইচ যুক্ত থাকলে কি হয়? হাইড্রোক্সাইড। ও যুক্ত থাকলে কি হয়? অক্সাইড। আর ও এইচ যুক্ত থাকলে হাইড্রোক্সাইড। তো এই ধাতুগুলার অক্সাইড বা হাইড্রোক্সাইড দেয়া ক্ষারধর্মী, সেই জন্য এগুলোকে বলা হয় ক্ষার ধাতু। এগুলো ক্ষার ধাতু কেন বলা হয়? কেননা এইগুলার যে তুই বইটা লিখিস, এই ধাতুগুলার যে অক্সাইড বা হাইড্রোক্সাইড, এটা কি ধর্মী হয়? ক্ষার ধর্মী, সেই জন্য এগুলোকে কি বলা হয়? ক্ষার ধাতু। তাহলে দীর্ঘ পর্যায় সারণীর কত নম্বর শ্রেণীটাকে ক্ষার ধাতু বলা হয়? কেন বলা হয়? ক্লিয়ার হয়েছে? কেননা এইখানে যে ধাতুগুলো আছে, এগুলো ধাতু কি করে বুঝছি বলতে দেখ, এলাই লিথিয়াম আছে, সোডিয়াম, পটাশিয়াম আছে, তাহলে এরা সব ধাতু। এই ধাতুগুলার অক্সাইড মানে অক্সিজেন যুক্ত থাকলে, হাইড্রোক্সাইড মানে এই অক্সাইড আর হাইড্রোক্সাইডগুলো ক্ষার ধর্মী। সে শেষ কক্ষপথে 1, 2, 3 ইলেকট্রন থাকবে। শেষ কক্ষপথে 1, 2, 3। এটা তো কোনো কোনো ক্ষেত্রে প্রযোজ্য হয়, সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না। লোহাও তো ধাতু, কিন্তু আম আছে কি? কপার আছে কি? বুঝতে পারিস? এত পর্যন্ত কোনো অসুবিধা নেই তো? 2 নম্বর শ্রেণীটাকে কি বলা হয়? 2 নম্বর শ্রেণীটাকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা মৌল। তো এই 2 নম্বর শ্রেণীটাকে ক্ষারীয় মৃত্তিকা বলে। প্রশ্ন যদি পড়ে দীর্ঘ পর্যায় সারণী কত নম্বর শ্রেণীটাকে ক্ষারীয় মৃত্তিকা বলে, কেন বলে? এইটার যে অক্সাইডগুলো ক্ষারধর্মী, এইটার অক্সাইডগুলো ক্ষারধর্মী, কিন্তু এইগুলো মাটিতে পাওয়া যায়, সেই জন্য নামটা দেখা আছে মৃত্তিকা, ক্ষারীয় মৃত্তিকা মৌল। এইটার অক্সাইডগুলো কি ধর্মী? ক্ষারধর্মী, কিন্তু এটা মাটিতে পাওয়া যায়। বই লেখা আছে ভূত্বকে পাওয়া যায়, ভূত্বক মানেই তো মাটি, সেই জন্য নামটা আছে ক্ষারীয় মৃত্তিকা মৌল। আর একটা জলের সাথে হাইড্রোক্সাইড দিয়ে আছে, ওটা দেখার দরকার নেই। এইটা বুঝতে পেরেছিস ক্ষারীয় মৃত্তিকা মৌল কেন বলে? 3 থেকে 12টাকে কি বলা হয়? সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল। প্রথম সন্ধিগত মৌল হচ্ছে স্ক্যান্ডিয়াম। মনে রাখবে, টোটাল সিগারেট লয়, টোটাল সন্ধিগত মৌল হচ্ছে 30টে। বুঝতে পেরেছিস? টোটাল কটা আছে? 30টে, ঠিক আছে। আর প্রথম সন্ধিগত মৌলের নাম হচ্ছে স্ক্যান্ডিয়াম, মনে রাখবে। হ্যাঁ 5টা টোটালের দাম, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে কি না? টোটাল আমি এলটাই লিখতে ভুলে গেছি, টোটাল ইয়েছে। এটা কোনো অসুবিধা নেই তো? এরপর শুন, এইটাকে সন্ধিগত মৌল কেন বলে? এইটা 30টে। এইটাকে সন্ধিগত মৌল কেন বলে আমরা একটু পরে পড়ছি। এটা বুঝাতে গেলে আরো 2-4টা টপিক বলতে হবে। তাহলে 3 থেকে 12 কি বলে? সন্ধিগত। এটা আমরা পরে পড়ছি, ঠিক আছে। এই 3 থেকে 12-র মধ্যে একটা আছে 11 নম্বর শ্রেণী, এটাকে বলা হয় মুদ্রা ধাতু। এটাকে বলা হয় মুদ্রা ধাতু শ্রেণী। 11 নম্বর শ্রেণীটা কি বলা হয়? মুদ্রা ধাতু। 1 নম্বর হচ্ছে সোনা, রূপা আর তামা। এবারে এরকম তো লেখা নাই, দেখবি লেখা আছে এটা AU সোনাটা, রূপাটা লেখা আছে AG আর তামাটা লেখা আছে CU। প্রাচীনকালে ইতিহাসে তো পড়ে থাকবি মুদ্রা তৈরি হইতো, সোনা, রূপা আর তামা দিয়ে মুদ্রা তৈরি করা হতো, সেই জন্য এই শ্রেণীটাকে কি বলা হয়?
মুদ্রা ধাতু শ্রেণী। বুঝতে পারছিস, এগুলা কি বলা হয়? মুদ্রা ধাতু শ্রেণী। হ্যাঁ, যে প্রাচীনকালে সোনা রূপা তামা এগুলো দিয়ে পরে প্রাচীনকালে কি করা হতো? মুদ্রা তৈরি করা হতো। সেই জন্য এই শ্রেণীটা কি বলা হয়? মুদ্রা ধাতু। এই শ্রেণীর মৌলগুলোকে, হ্যাঁ হ্যাঁ, না 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 এইগুলোই, কিন্তু তাও পুরো শ্রেণীটাকে মুদ্রা ধাতু শ্রেণী বলে। 11 নম্বর শ্রেণীটাকে যদি প্রশ্ন আসে কি বলে? মুদ্রা ধাতুই লিখতে হবে। 11 নম্বর শ্রেণীর মৌলগুলো কি বলা হয়? মুদ্রা ধাতু। ক্লিয়ার হয়েছে? এরপর দেখবি 15 নম্বরটাকে বলা হয় কি? নিকটোজেন। নিকটোজেন প্রশ্ন পড়ে, নিকটোজেন মৌল দীর্ঘ পর্যায় সারণীর কত নম্বর শ্রেণীকে বলা হয়? 15 নম্বর। যদি প্রশ্ন পড়ে কেন বলে এই নিকটোজেনেসিস, একটা কথা আছে দেখ, নিকোজেনেসিস। নিকোজেনেসিস এই শব্দটার অর্থ হচ্ছে শ্বাসরোধকারী। নিকোজেনেসিস মানে হচ্ছে শ্বাস রোধকারী। যদি পর্যায় সারণীর 15 নম্বর শ্রেণীটা একবার দেখতো, দীর্ঘ পর্যায় সারণীর 15 নম্বর শ্রেণীতে প্রথমেই দেখ নাইট্রোজেন আছে। প্রথমে কি আছে? নাইট্রোজেন আছে। এই নাইট্রোজেন শ্বাস বন্ধ করে দেয়। নাইট্রোজেন শ্বাস কি করে দেয়? রোধ করে দেয়। শুনে রাখ, 15 নম্বর শ্রেণীটাকে নিকটোজেন কেন বলে? 15 নম্বর শ্রেণীর প্রথমে আছে নাইট্রোজেন, আর নাইট্রোজেন শ্বাস কি করে দেয়? রোধ করে দেয়। শ্বাস রোধ করে দেয়। সেই জন্যই এই মৌলগুলোকে বলা হয় নিকটোজেন মৌল। কোন শ্রেণীর মৌলগুলোকে বলা হয়? নিকোজেনেসিস। কথার অর্থ কি? শ্বাস রোধকারী। 15 নম্বর শ্রেণীতে প্রথম মৌল কোনটা? নাইট্রোজেন। আর এই নাইট্রোজেন কি করে দেয়? শ্বাস রোধ করে দেয়। সেই জন্য 15 নম্বর শ্রেণীটাকে বলা হয় নিকটোজেন মৌল। ক্লিয়ার হয়েছে? 15 নম্বরটা কি বলা হয়? নিকটোজেন মৌল। নেক্সট হচ্ছে 16 নম্বর। 16 নম্বরটাকে বলা হয় চ্যালকোজেন। এটা বলেছিলাম তো এগুলো, চ্যালকোজেন মৌল। 16 নম্বরটাকে কি বলা হয়? চ্যালকোজেন। এই চ্যালকোজেন কথার অর্থ কি? মাঝে মধ্যে দেয়। চ্যালকোজেন কথার অর্থ হচ্ছে আকরিক গঠনকারী। চ্যালকোজেন কথার অর্থ হচ্ছে আকরিক গঠনকারী। চ্যালকোজেন কথার অর্থ কি? মনে রাখবে, মাঝে মধ্যে এটাও শর্টে দিয়ে দেই। একবার 16 নম্বরটা খুল, দেখ প্রথমে আছে অক্সিজেন সালফার আছে। যতগুলো ধাতু আছে ভালো করে শুনবি, যতগুলো ধাতু আছে বেশিরভাগ ধাতু অক্সিজেনের সাথে যুক্ত হলে কি তৈরি হবে? অক্সাইড। অক্সিজেনের সাথে যুক্ত হলে অক্সাইড, আর সালফারের সাথে যুক্ত হলে সালফাইড। 16 নম্বর শ্রেণীটা দীর্ঘ পর্যায় শ্রেণী। 16 নম্বর দেখ, প্রথমে আছে অক্সিজেন, তারপরে আছে কি? সালফার। বেশিরভাগ ধাতুগুলো অক্সিজেনের সাথে যুক্ত হলে কি তৈরি করে? অক্সাইড। আর সালফারের সাথে যুক্ত হলে এই যৌগ গঠন করে আকরিক হিসেবে থাকে পৃথিবীতে। ধাতুগুলো এইগুলোর সাথে যুক্ত হয়ে পরে আকরিক গঠন করে নিয়ে পৃথিবীতে থাকে যৌগরূপে। সেই জন্যে এই 16 নম্বর শ্রেণীটাকে কি বলা হয়? চ্যালকোজেন মৌল। কত নম্বরটাকে চ্যালকোজেন বলা হয়? 16 নম্বরটাকে। কেন বলা হয়? কেননা 16 নম্বর শ্রেণীর প্রথম দুটো মৌল কি? অক্সিজেন আর সালফার। বেশিরভাগ ধাতুগুলা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সাইড আর সালফারের সাথে যুক্ত হয়ে সালফাইড গঠন করে, আর এইগুলো আকরিক গঠন করে পৃথিবীতে থাকে, প্রকৃতিতে থাকে। সেই জন্য এইগুলোকে কি বলা হয়? আকরিক গঠনকারী মৌল। ক্লিয়ার হয়েছে কেন বলে? এইটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখ কোনখান থেকে আসে, যদি 1 নম্বর 2 নম্বর 3 থেকে 12টাও মাঝে মধ্যে দেখি, এতটা ইম্পর্টেন্ট নয়। আমার মনে হয় 15, 16, 17 আর 18 এটা ইম্পর্টেন্ট। মুদ্রা ধাতুটা মনে হয় হয়তো পরীক্ষায় দেয়নি, হয়তো শর্টে দিই যে মুদ্রা ধাতু কোনগুলোকে বলা হয়। ঠিক আছে, দিয়া নেই, পড়ে নাই। যদি না পড়ে টেস্ট পেপারে পাবি, মাঝে মধ্যে পড়ে, হয়তো ইয়েতে পড়ে নাই। মুদ্রা ধাতুটা মনে হচ্ছে পড়েছে, দেখ একবার। মুদ্রা ধাতুটা কত নম্বরটাকে বলা হয় এটা কিন্তু মাঝে মধ্যে দেখেছি পড়ে। যদি এখানে না পড়ে টেস্টে পড়বে, তো টেস্টে পড়বে, টেস্ট পেপারে পাবি, এবার ফাইনালে হয়তো তোদের বেলাতে দিয়ে দিতেও পারে।
পড়লেই ভালো, এগুলো তো কি চাপ লাগছে কিছু, এটা তো একদম সহজ। 16 নম্বর হলো, এটা হচ্ছে 17 নম্বর। 17 নম্বরটাকে কি বলা হয়? হ্যালোজেন। 17 নম্বর শ্রেণীর মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন মৌল। আর হ্যালোজেন কথার অর্থ হচ্ছে লবণ উৎপাদনকারী। লবণ উৎপাদনকারী মানে লবণ উৎপন্ন করবে। 17 নম্বর শ্রেণীর মৌলগুলো দেখ এমনি আছে, এফ, সিএল, বিআর, আই, তারপর স্টার্টিন আছে। তো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, ইয়ার তিনজন কি করে? লবণ তৈরি করে। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এর কি করে? লবণ তৈরি করে। আর এই লবণটা সমুদ্রে পাওয়া যায়, ঠিক আছে, সেই জন্য এগুলো কী কী বলা হয়? লবণ উৎপাদনকারী বা সামুদ্রিক লবণ উৎপাদনকারী থাকতে পারে। দেখ, সামুদ্রিক লবণ উৎপাদনকারী, কেননা সমুদ্রে যে নুন পাওয়া যায় না, সেই নুনে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন পাওয়া যায়। ওইটাই ঘুরে লিখছে যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এইগুলো দিয়ে পরে নুন, লবণ তৈরি হয়, নুন তৈরি হয়। আর সেই নুনটা সমুদ্রে পাওয়া যায়। লবণটা কোথায় পাওয়া যায়? সমুদ্রে পাওয়া যায়। সেই জন্য এটা কী বলা হয়? সামুদ্রিক লবণ উৎপাদনকারী মৌল। তাহলে 17 নম্বরটা কী বলা হয়? লবণ উৎপাদনকারী মৌল। হ্যালোজেন। হ্যালোজেন কথার অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদনকারী। ক্লিয়ার হয়েছে? 18 নম্বরটা কী বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস। কারণ বলা হয়ে গেছে তো, তাহলে ওইটা আর বলছি নি, ঠিক আছে। 18 নম্বরটাকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। এই যে এফ, সিএল, বিআর, আই এগুলো কি মৌল বটে? হ্যালোজেন মৌল। এই মৌলগুলো হ্যালোজেন মৌল। আর এইটার নিচে আছে অ্যাস্টাটিন। অ্যাস্টাটিন এ দিয়ে মনে হয় লেখে নাকি? এটি, এটি অ্যাস্টাটিন, এটি। দেখ, এটা সব গাছ শেষে আছে না। এই মৌলটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। এই মৌলটা হচ্ছে তেজস্ক্রিয় মৌল। তাহলে যদি প্রশ্ন আসে যে কোন হ্যালোজেন মৌলটি তেজস্ক্রিয়, কোন হ্যালোজেন মৌল, এইগুলো সবগুলো হ্যালোজেন মৌল নয়। 17 নম্বর আছে এফ, সিএল, বিআর, আই, 17 নম্বর আছে। তাহলে 17 নম্বরের শেষে কে আছে? অ্যাস্টাটিন। অ্যাস্টাটিন হচ্ছে তেজস্ক্রিয় মৌল। আমরা আগের দিন বলছিলাম, এদিকে দেখ, অ্যাস্টাটিনটা মুছে দিচ্ছে। ব্রোমিন, বিআর, বিআর তো তরলেই হয়, তাই তো। আয়োডিন কিসে থাকে? নুনে থাকে। সেই নুনে আয়োডিনের অভাবে গলগণ্ড হয়, লবণে থাকে, অনেকবার পড়েছিস। তাহলে আইটা কোথায় থাকে? লবণে। আর লবণটা কি বটে? কঠিন। বিআরটা বটে তরল। আর এফ আর সিএলটা কি বটে? গ্যাসীয়। এমন একটি শ্রেণীর নাম করো যে শ্রেণীতে কঠিন, তরল ও গ্যাসীয় তিনটাই বর্তমান। 17 নম্বর শ্রেণী হ্যালোজেন মৌল, যেগুলোকে বলা হ্যালোজেন মৌল, তাই তো। সেখানে কঠিন আছে, তরল আছে, আর গ্যাসও আছে। এতদূর পর্যন্ত কোনো সমস্যা নেই তো? এইবারে দীর্ঘ পর্যায় সারণী প্রথমে আছে 1 নম্বর শ্রেণীতে কে আছে বলতো? হালিনাকে রবি ছুঁয়ে ফেলেছে, তাই তো। হালিনাকে রবি ছুঁয়ে ফেলেছে, হ্যাঁ। আর এইটাতে কে আছে? থাক থাক, এগুলো এগুলো হয়ে যাবে। দেখ, আমরা যে কোনো প্রথম মৌলটাই ধরছি। ধর এই মৌলটার ইলেকট্রন বিন্যাস করলে শেষ কক্ষপথে কত থাকবে? হাইড্রোজেনের কত? হাইড্রোজেন তো একই আছে প্রথমে, হাইড্রোজেন, হিলিয়াম, সে 20টা মৌল মুখস্থ করেছিলাম। এটা 1। লিথিয়ামের কত বটে? 3। তাহলে ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? এনের হচ্ছে 11, তাহলে 2, 8। পটাশিয়ামের হচ্ছে 19, তাহলে 2, 8, 8, 1। দেখ না, সবার শেষে 1, 1, 1 করে আসে না। দীর্ঘ পর্যায় সারণী ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে সাজাইছি বলেছিলাম। কি অনুযায়ী সাজানো হয়েছে দীর্ঘ পর্যায় সারণী? ইলেকট্রন বিন্যাস অনুযায়ী সাজানো হয়েছে। দেখ, ইয়াতে সবার শেষ কক্ষপথে কটা করে ইলেকট্রন আছে?
কোথায় রেখে দিয়েছি, কত নম্বর শ্রেণীতে রেখেছি? বুঝতে পেরেছিস কেন 1 নম্বরে রাখা হয়েছে এদিকে? নেক্সট শুন, কত হয় বেরিলিয়ামের? 4। তাহলে এটা ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? 2, ম্যাগনেসিয়ামের হয় কত? 2, 8। ক্যালসিয়ামের কত হয়? তাহলে 2, 8, 8, 2। ইলেকট্রন বিন্যাসে কারো অসুবিধা হচ্ছে কি? শেষ কক্ষপথে কোটা করে ইলেকট্রন, কত নম্বর কক্ষপথে রেখেছি? বুঝতে পারলি? কোনো অসুবিধা আছে? তাহলে দীর্ঘ পর্যায় সারণী কি অনুযায়ী সাজানো হয়েছিল? ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে সাজানো হয়েছিল। ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে সাজানো হয়েছিল। মেন্ডেলিভের পর্যায় সারণী কি অনুসারে সাজানো হয়েছিল? পারমাণবিক ভর। দীর্ঘ আধুনিকটা দীর্ঘ পর্যায় সারণী ইলেকট্রন বিন্যাস, মানে পারমাণবিক ক্রমাঙ্কটা ইলেকট্রন বিন্যাস হয়। পারমাণবিক ক্রমাঙ্কটা ইলেকট্রন সংখ্যা লয় কি? সে মনে আছে নিচে একটা সংখ্যা লিখছিলাম, ওইটাকে পারমাণবিক সংখ্যা বলা হয়, ওইটাকে প্রোটন সংখ্যা বলা হয়, ওইটাকে ইলেকট্রন সংখ্যা বলা হয়। ওইটা ইলেকট্রনের কি করেছি আমরা? বিন্যাস করেছি। একটু ভালো করে লক্ষ্য কর, ইয়ে তো সবার শেষ কক্ষপথে কটা করে ইলেকট্রন আছে? একটা করে। আর আমরা এটা বলেছিলাম কি, যে শ্রেণীর ইয়ার ধর্ম যা হবে ইয়ার ধর্ম তাই হবে, ইয়ার ধর্ম। তাহলে এই শ্রেণীটা সবার ধর্মে কি হবে, আবার এই শ্রেণীটা সবার ধর্ম। তার মানে আমরা একটু লিঙ্ক পাচ্ছি যে ইয়ার শেষ কক্ষপথে একটা 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 করে আছে, তাই ইয়াদের সবার ধর্ম একই। ইয়াদের সবার শেষ কক্ষপথে কটা করে আছে? 2টা করে, তাহলে ইয়াদের সবার ধর্ম একই। তার মানে মৌলের রাসায়নিক ধর্ম কিসের উপর নির্ভর করে? ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। মৌলের রাসায়নিক ধর্ম কিসের উপর নির্ভর করে? ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। তাহলে বলতো কোন পর্যায় সারণীটা ঠিক, মেন্ডেলিভেরটা না এইটা? এইটাই হবে, কেননা মৌলগুলোকে কি একই শ্রেণীতে রাখা হয়েছে, সবার ধর্ম কি হইতে হবে? দেখ ইয়াদের শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রনও বটে, আর ধর্মও কি বটে? একই বটে। তাহলে মৌলের রাসায়নিক ধর্ম কিসের উপর নির্ভর করে? ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। ক্লিয়ার হয়েছে? পরের প্রশ্ন শুন, এটা একটু বুদ্ধির প্রশ্ন। যদি প্রশ্ন আসে যে পর্যায় সারণীতে শ্রেণী বরাবর মৌলগুলির ধর্ম একই থাকে, ঠিক আছে, আর পর্যায় বরাবর ধর্ম কি থাকে? আলাদা থাকে। শ্রেণী বরাবর একই মানে কি? হাইড্রোজেনের যা ধর্ম হবে, লিথিয়ামের ধর্ম তাই হবে, সোডিয়ামের ধর্ম তাই হবে, এইটার ধর্ম তাই হবে। শ্রেণী বরাবর তো একই হয়, কিন্তু বলছে সোডিয়াম আর ক্যালসিয়ামের ধর্ম কি একই হবে? হবে নাই? ব্যাখ্যা দাও। কি বললাম বুঝতে পারলে? প্রশ্নটা বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস প্রশ্নটা? বুঝতে পেরেছিস না? যে মৌল পর্যায় সারণীর একই শ্রেণীর মৌলগুলোর ধর্ম কি হয়? একই হয়, কিন্তু পর্যায় বরাবর গেলে ধর্ম কি হয়? আলাদা হয়। ব্যাখ্যা দাও। লিখবি মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যার উপর। শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যার, শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। শ্রেণী বরাবর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কি থাকে? একই থাকে। তাই শ্রেণী বরাবর ধর্মটা কি দেখবে? কিন্তু পর্যায় বরাবর দেখ, ইয়ার ধর্ম এক, শেষ কক্ষপথ ইলেকট্রন এক, ইয়ার শেষ কক্ষপথ ইলেকট্রন পরে 3 দেখবে, কারো 4 দেখবে। তাহলে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হচ্ছে না। আর আমরা একটু আগে বললাম রাসায়নিক ধর্ম কার উপর নির্ভর করে? ইলেকট্রন বিন্যাস। শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা থাকবে তার উপরে তো নির্ভর করে। বুঝতে পারছিস? যদি প্রশ্ন আসেও এরকম যে পর্যায় সারণীর শ্রেণী বরাবর মৌলগুলির ধর্ম একই থাকে, কিন্তু পর্যায় বরাবর ধর্ম আলাদা হয়, যুক্তি সহ ব্যাখ্যা দাও। পারবি ব্যাখ্যা দিতে? যে মৌলের রাসায়নিক ধর্ম কিসের উপর নির্ভর করে? শেষ কক্ষপথের শ্রেণী বরাবর প্রত্যেকটা মৌলের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, তাই এদের রাসায়নিক ধর্মটা কি দেখবে। কিন্তু যদি পর্যায় বরাবর যায়, দেখি আর শেষ কক্ষপথে কটা? একটা। ইয়ার শেষ কক্ষপথে
ইয়ার পরাজয় থাকবে তার শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা পাল্টাচ্ছে, তার মানে রাসায়নিক ধর্ম পাল্টাবে। ক্লিয়ার হয়েছে কিনা? পর্যায় সারণীতে একটি শ্রেণী বরাবর ধর্মগুলি মৌলের ধর্মগুলি একই হয়, শ্রেণী বরাবর মৌলের ধর্মগুলি একই হয়, কিন্তু পর্যায় বরাবর গেলে ধর্ম পরিবর্তিত হয়। ব্যাখ্যা দাও বা তোমার যুক্তি। হ্যাঁ সবগুলোতেই হবে, কিন্তু দীর্ঘ পর্যায় সারণীতেই ব্যাখ্যাটা দেওয়া দরকার, কেননা বাকিগুলোতে ব্যাখ্যা দিয়ে যাবে যাবে না লয়, বাকিগুলোতে ব্যাখ্যা দিয়ে যাবে, কিন্তু কোনো কোনো জায়গাতে একটু গোলমাল হবে। এইটাতে ব্যাখ্যা দিয়ে দিয়ে ফেলে নাও দিতে পারে আর দিতেও পারে। হ্যাঁ এটাই হবে, কেন স্যার এটাই হবে, ওরা দেখ না দাও এটাই বলতে চাইবে। ইলেকট্রন বিন্যাসের দিয়ে এটা যুক্তি দিতে হবে, আর ইলেকট্রন বিন্যাস তো দীর্ঘ পর্যায়ে সারণী অনুযায়ী সাজাইছিল। বুঝতে পেরেছিস? প্রশ্নের উত্তর বুঝতে পেরেছিস? অসুবিধা নাই তো? এই প্রশ্নটা কিন্তু দেওয়ার চান্স কম, কিন্তু আমার মনে হয় যে যদি যদি ঘুরাই প্রশ্ন করে তাহলে এই প্রশ্নগুলো দিবে। আদর্শ মৌল কি? শেষ কক্ষের আগের কক্ষপথ পর্যন্ত ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে। দেখ 17 যদি ইলেকট্রন বিন্যাস করে 2,8,7, দেখ এইটা পূর্ণ নাই, শেষ কক্ষপথ পূর্ণ নাই, কিন্তু শেষ কক্ষের আগের কক্ষটা পূর্ণ আছে, তো 8টা ইলেকট্রন দ্বারাই তো পূর্ণ আছে। তার মানে শেষ কক্ষের আগের কক্ষপথ পর্যন্ত ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে, শেষ কক্ষের আগের কক্ষ পর্যন্ত। বুঝতে পারলে? শেষ কক্ষের পরের কক্ষগুলো নয়, শেষ কক্ষের আগের কক্ষ পর্যন্ত ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, সেই মৌলগুলোকে বলা হয় আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল। যেমন একটু আগে দেখ 1 নম্বর বলতে দে আগে আদর্শ মৌল, যখন বলছি সন্ধিগত মৌলটা বলবো না স্যার এটাই বলুন, বলতে দে একটা করে। দেখ একটু আগে আমরা ক্যালসিয়াম আলোচনা করছিলাম, তাই তো? ক্যালসিয়ামের কত হয়? 20, ইলেকট্রন বিন্যাস করলে 2, 8, 8, 2, এইটা ইলেকট্রন দ্বারা পূর্ণ নয় শেষ কক্ষপথটা, কিন্তু শেষ কক্ষের আগের কক্ষপথটা, তাহলে এটাও কি মৌল? আদর্শ মৌল। বুঝতে পেরেছিস কিনা? এইবার হচ্ছে সন্ধিগত মৌল। আদর্শ মৌল ক্লিয়ার হয়েছে তো, যে শেষ কক্ষের আগের কক্ষপথ পর্যন্ত ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকবে। এবার হচ্ছে সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল হচ্ছে গুরুদয়ালার মতন লোক, শুধুই যাকে তাকে গাল দেয়, ঠিক আছে, ঝাপা এদিক সেদিক চলে যায়। ঠিক আরেকটা খেপা আছে না, দেখবি এখানে সে যেতে যেতে কিছুটা গেল নি আবার ঘুরে চলে আসবে, সেরকম। সন্ধিগত মৌলের কোনো লজিক নেই। ধর বলছি একটা উদাহরণ, ঠিক আছে, দেখ ধর 2,8,8,2 হওয়ার কথা। ক্যালসিয়াম একটা উদাহরণ দিচ্ছি, কিন্তু ক্যালসিয়াম হবে না, হবে ফেরাস, লোহা আর ওগুলো দিয়ে দিলে SPDF দিয়ে ব্যাখ্যা দিতে হবে। এদের ক্ষেত্রে কি হয়, এইটা প্রথমে 8টা হবে, তারপরে শেষ কক্ষপথ এইটাকে যাবে। বুঝতে পারলি কি না? বলে দিচ্ছি শুন। ধর 10, 11 হলে এখানে 1 হবে, 12 হলে 13 হলে 3, 17 হলে 7, 18 হলে 8, তারপরে যখন 19 হবে তখন এখানকে যাবে। কিন্তু সন্ধিগত মৌলের ক্ষেত্রে হয় না এরকম। সন্ধিগত মৌলের ক্ষেত্রে হয়তো এইখানে 4টে ইলেকট্রন দ্বারা পূর্ণ হইল, নি পরের কক্ষপথে ইলেকট্রন চলে গেছে 3টে। লজিক নেই এইটা। তো মৌলের আদর্শ মৌলের ক্ষেত্রে কি ছিল, শেষ কক্ষপথের আগের কক্ষপথ পর্যন্ত ইলেকট্রন দ্বারা পূর্ণ ছিল, কিন্তু এই ক্ষেত্রে থাকে না। আদর্শ মৌলের ক্ষেত্রে কি, শেষ কক্ষপথের আগের কক্ষপথ, শেষ কক্ষপথের আগের কক্ষপথ পর্যন্ত ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, শেষ কক্ষের আগের কক্ষপথ পর্যন্ত ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। কোন মৌলের ক্ষেত্রে থাকে? আদর্শ মৌলের ক্ষেত্রে। কিন্তু সন্ধিগতের ক্ষেত্রে শেষ কক্ষের আগের কক্ষপথটা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে না, এইটাই পার্থক্য ওদের। আদর্শ মৌল সন্ধিগত মৌল বুঝতে পেরেছিস কি? আদর্শ মৌল কোনগুলো? যেগুলো শেষ কক্ষপথের আগের কক্ষপথ ইলেকট্রন দ্বারা, তাদের আদর্শ মৌল। কিন্তু সন্ধিগত মৌল হচ্ছে শেষ কক্ষপথের আগের কক্ষপথটা ইলেকট্রন দ্বারা পূর্ণ